ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলেন। কমন সাইড অফ বডি টেম্পারেচার কোনটা হবে, অ্যাক্সিলারি না ওরাল? আপনি বলেন যে আমরা সব থেকে বেশি কোন সাইটে বডি টেম্পারেচার মেজার করি। অ্যাক্সিলারি। হ্যাঁ, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যাক্সিলারি। হ্যাঁ। ওকে ভাইয়া। আচ্ছা, আমাদের ফার্মাকোলজিতে হচ্ছে আমাদের যে পয়েন্টগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেসিক টার্মিনোলজি গুলো থেকে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর বেশ কিছু কোশ্চেন দেয়। যেমন ফার্মাকোলজি কাকে বলে, ফার্মাকোনাইটিক্স কাকে বলে, ফার্মাকোডাইনামিক্স কাকে বলে, বায়ো অ্যাভেলেবিলিটি, হাফ লাইফ, এই যে ব্যাপারগুলো। তো এই জিনিসগুলো আমরা একটু দেখবো, এবং এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদেরকে মার্ক করে দিব, সেগুলো খুব খুব খুবই ভালো করে পড়বেন। তো আমরা প্রথম থেকে শুরু করি। ফার্মাকোলজি, এটা তো আমরা সবাই জানি যে ফার্মাকোলজি ডেফিনেশন বা ফার্মাকোলজি কাকে বলে। ফার্মাকোনাইটিক্স কাকে বলে? ফার্মাকোনাইটিক্স হচ্ছে দি স্টাডি অফ হাউ ড্রাগ মুভ থ্রু বডি, অর্থাৎ একটা ড্রাগ কিভাবে আমাদের বডিতে মুভ করতেছে, এটাকে বলা হয় ফার্মাকোনাইটিক্স। অর্থাৎ ফার্মাকোনাইটিক্স কি, জাস্ট এইটুকু আপনি মনে রাখবেন, হাউ ড্রাগ মুভ, কিভাবে একটা ড্রাগ মুভ করে। দেন ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোডাইনামিক্স হচ্ছে দি স্টাডি অফ হাউ ড্রাগ এফেক্ট টু বডি, অর্থাৎ একটা ড্রাগ কিভাবে আমাদের বডিতে এফেক্ট করে বা প্রভাব ফেলে, সেটাকে বলা হয় ফার্মাকোডাইনামিক্স। তাহলে ফার্মাকোনাইটিক্স আর ডাইনামিক্স এর ভিতর পার্থক্য হচ্ছে ফার্মাকোনাইটিক্স মুভ করতেছে, আর ডাইনামিক্স হচ্ছে কি, প্রভাব ফেলতেছে। এই দুইটা আপনি আরো ইজি ভাবে মনে রাখতে পারেন, যে কারোর ভালো লাগলো। ফর এক্সাম্পল হচ্ছে, এই শুভ, আমার কথা শুনতে পাচ্ছিস ক্লাসে? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। এই ফার্মাকোনাইটিক্স আর ফার্মাকোডাইনামিক্স কেমনে মনে রাখবি, দেখ। তোর কোনো মেয়েকে ভালো লাগলো, তুই মেয়েটা নিয়ে পালালি, এটা হচ্ছে ফার্মাকোনাইটিক্স। আর ওই মেয়েটাকে নিয়ে পালানোর পর কি ইম্প্যাক্ট করলো, যে তোর বাসা থেকে মেনে নিল কিনা, বা হচ্ছে ঝামেলা করলো কিনা, এটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স, অর্থাৎ এফেক্ট বা প্রভাব। বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। স্যার আর মারাত্মক উদাহরণ স্যার। মারাত্মক উদাহরণ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখবো বায়ো অ্যাভেলেবিলিটি, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের এই যে তিনটা টার্ম, সরি এখানে চারটা টার্ম, এই চারটা টার্ম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাতে রিপিটেশন হয়। তো হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটিটা কি, দি প্রপোর্শন অফ ড্রাগ দ্যাট ইন্টার ব্লাড স্ট্রিম হোয়েন ইন্ট্রোডিউস। অর্থাৎ বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে আপনি একটা ড্রাগ খেলেন, খাওয়ার পর ওই ড্রাগের প্রপোর্শন বা কত পার্সেন্ট আপনার হচ্ছে ব্লাড স্ট্রিমে প্রবেশ করবে বা আপনার ব্লাড স্ট্রিমে অ্যাবজর্ব হবে, সেটাকে বলা হয় বায়ো অ্যাভেলেবিলিটি। আমি আর ক্লিয়ার করে দেই। আমি হচ্ছে এখন জ্বরে এসেছে, আমি 500 mg একটা ড্রাগ প্যারাসিটামল খেলাম। তো ওই 500 mg প্যারাসিটামল খাওয়ার পর ওই প্যারাসিটামলটা আমার স্টমাকে গেল, স্টমাকে অ্যাসিড ছিল, খাবার ছিল, ওইটার পরে হচ্ছে ইন্টেস্টাইনে গেল, দেন আমার বডিতে 400 mg শোষণ হলো। তো ওই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে 400 mg, আর ওই 100 mg হচ্ছে বিভিন্ন মাধ্যমেও হারায় ফেললো। অর্থাৎ বায়ো অ্যাভেলেবিলিটিটা কি, আপনি কোনো পেশেন্টকে একটা ড্রাগ দিলেন, ওর কত পার্সেন্ট বা কতটুকু অংশ আপনার রক্ত প্রবাহে বা ব্লাড স্ট্রিমে যাচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে, সেটাকে বলা হয় বায়ো অ্যাভেলেবিলিটি। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আর এই হচ্ছে আমাদের বিশেষ করে আইভি রুট, আমরা যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করি, আইএম, আইভি, দেন হচ্ছে ওরাল,
এর ভিতরে হচ্ছে সব থেকে বেশি বায়ো অ্যাভেলেবিলিটি আমাদের আইভি রুটে, 100% বায়ো অ্যাভেলেবিলিটি। আর সব থেকে কম বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে ওরাল রুটে, কারণ খাবার, স্টমাকে অ্যাসিড, আদার্স বিভিন্ন কাজের জন্য এই মেডিসিন গুলোর হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটিটা বা ইমপ্যাক্টটা কমে যায়। দেন হাফ লাইফ। হাফ লাইফটা কি? দি টাইম ইট টাক্সেস ফর কনসেন্ট্রেশন অফ এ ড্রাগ টু রিডিউস বাই হাফ। অর্থাৎ একটা ড্রাগ আপনি নিলেন, ওই ড্রাগের কনসেন্ট্রেশনটা হাফে নেমে আসতে যে সময়টা লাগে এটাকে বলা হয় হাফ লাইফ। অর্থাৎ 500 mg একটা ড্রাগ খেলেন আপনি, ওই 500 mg ড্রাগটা হচ্ছে 250 mg তে আপনার বডিতে চলে আসার জন্য যতটুকু টাইম লাগবে এটাকে বলা হয় হাফ লাইফ। ক্লিয়ার? জি ভাইয়া। আর এখানে আছে হচ্ছে অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট। অ্যাগনিস্টটা কি? এ সাবস্টেন্স দ্যাট অ্যাক্টিভ এ রিসিপ্টর টু প্রডিউস এ বায়োলজিক্যাল রেসপন্স ইজ কল্ড অ্যাগনিস্ট। অর্থাৎ অ্যাগনিস্টটা হচ্ছে একটা সাবস্টেন্স বা একটা বস্তু যেটা কি করে আপনার বডিতে বায়োলজিক্যাল যে রেসপন্সটা আছে এটাকে অ্যাক্টিভ করে দেয়। আর অ্যান্টাগনিস্টটা কি? এ সাবস্টেন্স দ্যাট ব্লক অর ড্যাম্পস অর বায়োলজিক্যাল রেসপন্স বাই বাইন্ডিং এ রিসিপ্টর। অর্থাৎ অ্যান্টাগনিস্ট হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা কি করে? ব্লক করে বা ড্যাম্প করে বায়োলজিক্যাল রেসপন্স, কিসের মাধ্যমে? একটা রিসিপ্টরকে বাইন্ডিং করার মাধ্যমে। এই ব্যাপারটা কি সবার মাথায় ঢুকেছে না একটু মাথার উপর দিয়ে গিয়েছে? ভাইয়া ঢুকছে ভাই, এই ক্লাসটা আগে করছি তো। আচ্ছা, ভাইয়া একটা এক্সাম্পল দেন। হ্যাঁ এক্সাম্পল দিচ্ছি, ওয়েট করুন একটু আর কি। সাউন্ড আসছে কার থেকে? কাইন্ডলি একটু করুন, মিউট করুন। শিশিনা আক্তার না কি যেন আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে, মিউট করুন কাইন্ডলি। কথা শোনে না নাকি? ভাই তোমরা প্রতিদিন এমন করো কেন ভাই? একটা দিন একটু শান্তিতে ভালো মতো ক্লাস করতে পারি না, মনোযোগটা নষ্ট হয়ে যায়। স্যার আপনি সবারে মিউট করে দেন। শাহিনা আপু, আপনার হচ্ছে ফ্যানটা চলতেছে, এই জন্য রিমুভ করে দেন। আপনি হচ্ছে মিউট করেন। শাহিনা আপু শুনতে পাচ্ছেন? জি। আপনার মিউট করে নেন আপনার ইয়াটা। আপনার ওখানে মনে হচ্ছে যেন ফ্যান চলতেছে, এই জন্য আওয়াজ হচ্ছে খুব। আপনাকে বারবার বলছে মিউট করতে, আপনি কি বুঝেন না মিউট করতে? ক্লাসে কেন ডিস্টার্ব করতেছেন আমাদের?
কথা শুনতে পাচ্ছি না তো। ভাইয়া আপনার কথা শোনা যায় না। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আমাদের হচ্ছে সফটওয়্যারের জন্য অটো আমি মিউট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমাদের হচ্ছে অ্যান্টাগনিস্ট হচ্ছে যেটা এগেনস্টে কাজ করে, আর অ্যাগনিস্ট হচ্ছে যেটা সাপোর্টে কাজ করে, সহজে মনে রাখার জন্য। আর থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে একটা ড্রাগের টক্সিক ডোজ আর থেরাপিউটিক ডোজ, এই দুইটার ভিতর যে রেশিওটা। সাইড ইফেক্টটা কি? আনইনটেন্ড ইফেক্ট, অর্থাৎ অপ্রত্যাশিত যেসব ইফেক্ট একটা ড্রাগের থাকে সেটা। আর অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে হার্মফুল বা আনডিজায়ারেবল ইফেক্ট, অর্থাৎ আমাদের একটা ড্রাগের যে ক্ষতিকর যে ইফেক্ট গুলো থাকে সেটাকে আমরা অ্যাডভার্স ইফেক্ট বলি। আর সাইড ইফেক্ট কি? আপনার অপ্রত্যাশিত যে ইফেক্ট গুলো, নট ক্ষতি। আর কন্ট্রাইন্ডিকেশন কি? যে কোন কোন ক্ষেত্রে আমরা ওই ড্রাগ গুলো ইউজ করতে পারবো না, এটা আমরা কম বেশি সবাই জানি। ডোজও জানি, ইফিসিয়েন্সি জানি, পটেন্সিটা একটু দেখবো। পটেন্সি হচ্ছে স্ট্রেংথ অফ এ ড্রাগ রিকোয়ার্ড টু অ্যাক্টিভ স্পেসিফিক ইফেক্ট, অর্থাৎ পটেন্সিটা কি? দি স্ট্রেংথ, সেই শক্তি অফ এ ড্রাগ রিকোয়ার্ড টু অ্যাচিভ স্পেসিফিক ইফেক্ট, অর্থাৎ একটা ড্রাগ স্পেসিফিক ভাবে কাজ শুরু করার জন্য যে স্ট্রেংথটা দরকার হয় সেটাকে বলা হয় পটেন্সি। আমার এটাও দরকার নাই, দরকার হচ্ছে অ্যাবজর্পশন, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাবজর্পশন হচ্ছে দি প্রসেস বাই হুইচ ড্রাগ এন্টার ইনটু ব্লাড স্ট্রিম, অর্থাৎ অ্যাবজর্পশন হচ্ছে সেই প্রক্রিয়া যেটার মাধ্যমে একটা ড্রাগ আমাদের রক্ত প্রবাহে প্রবেশ করে, সেটাকে আমরা বলি অ্যাবজর্পশন। আর হচ্ছে আমাদের খাবারে বা ম্যাক্সিমাম খাবার কিন্তু অ্যাবজর্পশনের মেইন সাইট হিসাবে কাজ করে স্মল ইন্টেস্টাইন। এই কোশ্চেনটা কিন্তু খুবই কমন বা আসে। ডিস্ট্রিবিউশন কি? দি ডিসপারশন অফ এ ড্রাগ থ্রু আউট দি বডি ফ্লুইড অ্যান্ড টিস্যু, যেটার মাধ্যমে ড্রাগটা আমাদের বডি ফ্লুইড এবং টিস্যু গুলোতে পৌঁছায় বা ডিসপারশন হয়, সেটাকে ডিস্ট্রিবিউশন বলে। এটাও দরকার নেই, আমার দরকার মেটাবলিজম, ইম্পর্টেন্ট। মেটাবলিজমটা হচ্ছে কেমিক্যাল ক্লাস ট্রান্সফরমেশন অফ এ ড্রাগ উইথিন দি বডি, অর্থাৎ একটা ড্রাগ যেমন প্যারাসিটামল আমি নিলাম, ওই প্যারাসিটামল যখন আমার বডিতে কেমিক্যাল ট্রান্সফরমেশন হবে, অর্থাৎ আমার প্রত্যেকটা সেল পর্যায়ে যে ওই প্যারাসিটামলটা তার মেইন কাজটা শুরু করবে, সেটাকে বলা হয় মেটাবলিজম। আর ড্রাগ অ্যাবজর্পশন কি? আমরা যখন কোনো একটা ড্রাগ নেই, ওই ড্রাগটা যখন আমাদের ব্লাড স্ট্রিমে যাবে বা রক্ত প্রবাহে যাবে, সেটা অ্যাবজর্পশন। আমরা বুঝতে পেরেছি সবাই এই অ্যাবজর্পশন আর মেটাবলিজম? জি ভাইয়া। এই অ্যাবজর্পশন মেটাবলিজম নিয়ে কি কারোর কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, আমরা আরেকটু হচ্ছে ই করি, অনেকের প্রবলেম থাকতে পারে খাবারের ক্ষেত্রেও, যে অ্যাবজর্পশন এবং মেটাবলিজম, ডাইজেশন, এই তিনটাকে আমরা সবাই বুঝি কিনা, বা কারোর কোনো সমস্যা থাকলে আবারও রিপিট করতে পারেন। মেটাবলিজমটা একটু বুঝি না, আবার একটু যদি বুঝিয়ে দিতেন। আচ্ছা, আর কেউ? জি ভাইয়া আমারও। ঠিক আছে, আমাদের হচ্ছে মেটাবলিজম, অ্যাবজর্পশন এবং ডাইজেশন, তিনটা জিনিসই আমরা আবারও রিপিট করছি। দেখুন, মেটাবলিজম, ডাইজেশন, অ্যাবজর্পশন। ডাইজেশন হচ্ছে আমরা যখন খাবারটা খাচ্ছি, ওইটার যেটা অপ্রয়োজনীয় অংশ আমাদের বডি থেকে রিমুভ হয়ে যাচ্ছে, আর ওই খাবারের যে প্রয়োজনীয় অংশ বা খাবারের যে নিউট্রিশন বা আদার্স যেগুলো, সেটা আমার বডিতে থেকে যাচ্ছে, এটা হচ্ছে ডাইজেশন। অ্যাবজর্পশন কি? অ্যাবজর্পশন হচ্ছে ওই খাবারের যে মূল উপাদান, যেমন ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, এইগুলো যখন আমার ব্লাড স্ট্রিমে যাচ্ছে বা আমার রক্ত প্রবাহে পৌঁছাচ্ছে, এটাকে বলা হয় অ্যাবজর্পশন। আর মেটাবলিজম হচ্ছে আমি একটা খাবার খেলাম, ওই খাবারে সাপোজ কার্বোহাইড্রেট আছে, এই কার্বোহাইড্রেটটা যখন আমার শরীরে কেমিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে, অর্থাৎ কার্বোহাইড্রেটটা যখন এনার্জিতে কনভার্ট হচ্ছে আমার প্রত্যেকটা সেল পর্যায়ে, যে সেটাকে বলা হয় মেটাবলিজম। অর্থাৎ অ্যাবজর্পশন, ডাইজেশন বের হয়ে যে থাকা গুরুত্বপূর্ণ উপাদান, অ্যাবজর্পশন হচ্ছে ওই যে উপাদানগুলো ছিল ওইটা যখন আমাদের রক্তে পৌঁছাবে বা ব্লাড স্ট্রিমে পৌঁছাবে সেটা। আর মেটাবলিজম হচ্ছে ওই খাবারের যে মেইন উপাদান, ওইগুলো যখন এনার্জিতে কনভার্ট হবে। যেমন হচ্ছে আমি এখন, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি একটু
গ্লুকোজ খেলাম, এই গ্লুকোজ যখন আমার এনার্জি প্রোভাইড করবে সেটা আমার মেটাবলিজম। বুঝতে পেরেছেন? এক্সাম্পলটা মনে আছে সবার, অ্যাবজর্পশন, মেটাবলিজম আর ডাইজেশনের? জি ভাইয়া। আচ্ছা, সবাই এই এক্সাম্পলটা দিয়ে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আর ভুলবেন না। নিশাত, মনে আছে এক্সাম্পল? এই নিশাত, শুনতে পাচ্ছিস? ভাইয়া মনে নাই। মনে নাই? আচ্ছা, দেখুন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমাদের নিশাত যথেষ্ট ভালো ছেলে, আবার দেখা গেল যে ইনকামও আছে অনেক ভালো, গার্ডিয়ানের মডারেটর। তো এখন এই পর্যায়ে সে দেখা গেল যে শহরে সুনামধন্য কোনো একজন টিকটকারের পাল্লায় পড়লো। যে নিশাত খুব যথেষ্ট ভদ্র একটা ছেলে ছিল, ঘুরছে ফিরছে, তো একজন মেয়ের সাথে তার রিলেশন হলো। ওই মেয়েটা কি করলো, নিশাতকে ইউজ করলো। ইউজ করার পর একটা সময় দেখলো যে নিশাতের থেকে আর নেওয়ার মতো কিছু নাই, তখন নিশাতকে হচ্ছে লাইফ থেকে কিক আউট করে দিল। তো এই যে নিশাতের থেকে যে ওর দরকারি জিনিসগুলো, যেমন নিশাতের ইনকাম ছিল, ওর থেকে টাকা পয়সা নিল, গার্ডিয়ানের কোর্সে ফ্রি ভর্তি হইলো, বা ঘুরলো ফিরলো, এটা হচ্ছে ডাইজেশন। আর অ্যাবজর্পশন কোনটা? নিশাত থেকে ও যে জিনিসগুলো নিয়েছে, অর্থাৎ নিশাত থেকে দেখা গেল একটা আইফোন নিল, দেন হচ্ছে মেকআপ নিল, বা আদার্স যে জিনিসগুলো নিল, এটা হচ্ছে অ্যাবজর্পশন। আর মেটাবলিজম হচ্ছে কি, আমরা জানি যখন কোনো খাবার এনার্জিতে কনভার্ট হয়। তো ওই মেয়েটা কি করলো, ও চিন্তা করলো যে এইভাবে তো বেশি দিন চলা যাবে না, তার থেকে যা নিচে এই নিয়ে তো আমি সারা জীবন চলতে পারবো না। ওই মেয়েটা নিশাত থেকে যখন আইফোন নিল, সে কি করলো, টিকটক করা শুরু করলো, ব্লগিং করা শুরু করলো। নিশাত থেকে যখন টাকা পয়সা নিল, এটা দিয়ে সে মেকআপ করে আরো সুন্দর হলো, ওই যে নাইট ক্রিম ট্রিম কি কি বলে, এই যে এভাবে সে দেখা গেল একটা সময় স্টেবল হয়ে গেল। এটা কি মেটাবলিজম। অর্থাৎ নিশাদকে যখন লাইফ থেকে কিক আউট করে দিচ্ছে, এটা ডাইজেশন। নিশাদ থেকে ওই যে টাকা পয়সা আইফোন এগুলো নিচ্ছে, এটা হচ্ছে অ্যাবজর্পশন। আর ওইগুলো নিয়ে সে যখন তার লাইফে কাজে লাগাচ্ছে, যেমন সে হচ্ছে ব্লগিং শুরু করলো, সে আরো সুন্দর হলো, এগুলো হচ্ছে মেটাবলিজম। বুঝতে পারছিস? উদাহরণটা অনেক সুন্দর হয়েছে। এই উদাহরণটা অনেকবার দেওয়া হয়েছে। ভাইয়া অনেক রোমান্টিক। নিশাদ, নিশাদ টিকটকার থেকে সাবধান। তাসনিম শেখ, এক্সাম্পল শুনে কেঁদে দিলাম, কিডনি টাচিং এক্সাম্পল। আচ্ছা, আমরা স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশনটা ঠিক এমন একটা এক্সাম্পল দিয়ে মনে রাখবো। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে এক্সক্রিয়েশনটা দেখবো। এক্সক্রিয়েশনটা কি? দি প্রসেস অফ এলিমিনেটিং এ ড্রাগ ফ্রম দি বডি, যে প্রক্রিয়ায় একটা ড্রাগ আমাদের বডি থেকে এলিমিনেশন হয়ে যায়। ফার্স্ট পাস ইফেক্ট কাকে বলে? দি মেটাবলিজম অফ এ ড্রাগ বিফোর রিসিভ সিস্টেমিক সার্কুলেশন। অর্থাৎ একটা ড্রাগ মেটাবলিজম হচ্ছে আমাদের সিস্টেমেটিক সার্কুলেশনে পৌঁছানোর আগে, এটাকে বলা হয় ফার্স্ট পাস মেটাবলিজম। ফর এক্সাম্পল, দেখা গেল যে হচ্ছে কিছু কিছু ড্রাগ আছে আমাদের লোকাল এরিয়াতে কাজ শুরু করে দেয়, তো এগুলো ফার্স্ট পাস মেটাবলিজম রয়েছে। অর্থাৎ আমার আহ, হাতে ব্যথা লাগলো, এখানে আমি মলম দিচ্ছি বা ক্রিম দিচ্ছি বা অয়েন্টমেন্ট দিচ্ছি, এগুলো কিন্তু ফার্স্ট পাস মেটাবলিজম হয়। দেন থেরাপিউটিক উইন্ডো, এটা আমাদের দরকার নাই। প্লাসেবোটা দরকার নাই। ফার্মাকো ফার্মাকোজিনোমিক্স, এটা একটু দেখবো, যে দি স্টাডি হাউ জেন্স অ্যাফেক্ট এ পারসন রেসপন্স টু ড্রাগ। অর্থাৎ ফার্মাকোজেনেমিক্স, এটা হচ্ছে যে একটা ড্রাগ, ওইটা আমাদের বডিতে বা আমাদের একজন পার্সনের জেনেটিক্সে কিভাবে ইম্প্যাক্ট ফেলে। টক্সিলজি হচ্ছে দি স্টাডি অফ অ্যাডভার্স ইফেক্ট অফ কেমিক্যাল অন লিভিং অর্গানিজম। আমাদের হচ্ছে সেই স্টাডি যে একটা কেমিক্যাল বা একটা লিভিং অর্গানিজমের কি অ্যাডভার্স ইফেক্ট বা টক্সিক ইফেক্ট থাকবে, সেটাকে বলা হয় টক্সিলজি। যে হচ্ছে এনজাইম ইন্ডাকশন, দেন হচ্ছে এনজাইম ইনহিবিশন, এগুলো আমাদের ওইভাবে দরকার নাই। এই প্রোডাক্ট আমরা দেখবো, মোস্ট ইম্পর্টেন্ট। প্রোডাক্ট হচ্ছে কম্পাউন্ড আফটার অ্যাডমিনিস্ট্রিং ইট মেটাবোলাইজ ইনটু ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভ ড্রাগ। খুব সুন্দরভাবে আমি এই প্রোডাক্ট আর হচ্ছে প্রিবায়োটিক, এই দুইটা জিনিসটা আমি বুঝাই দিব এখন। প্রোডাক্টটা হচ্ছে একটা কম্পাউন্ড বা একটা বস্তু,
আফটার অ্যাডমিনিস্ট্রেশন, যেটা অ্যাডমিনিস্ট্রেশন করার পরে ইজ মেটাবোলাইজ ইনটু ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভ ড্রাগ। অর্থাৎ হ্যাঁ, পুরো ড্রাগ এমন একটা বস্তু যেটা যখন অ্যাডমিনিস্টার করা হবে তখন ওইটা ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ ড্রাগ হিসাবে মেটাবলিজম হবে। অর্থাৎ বেসিক্যালি এটা কোনো ঔষধ না, কিন্তু আপনি যখন খাবেন তখন এটা হচ্ছে মেডিসিনের কাজ করবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? পুরো ড্রাগটাকে আমরা বুঝতে পেরেছি। জি ভাইয়া। এই প্রোড্রাকের এক্সাম্পল হচ্ছে আমাদের এই যে যেমন মরফিন, দেন ডোপামিন, দেন হচ্ছে ইনারাপ্রিল, এগুলো হচ্ছে আমাদের প্রোড্রাক। কারণ এইগুলো হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ ভাবে থাকে কিন্তু বডিতে যে অ্যাক্টিভ হয়ে যায়। বেসিক্যালি এগুলো অ্যাক্টিভ হয় কিভাবে? বিভিন্ন ধরনের রিসিপ্টর গুলোকে সক্রিয় করার মাধ্যমে। যেমন মরফিন হচ্ছে আমাদের পেইন রিসিপ্টরের উপর কাজ করে। দেন হচ্ছে আমাদের যেটা ক্লোপিড্রাজল আছে, এটা হার্টের মেডিসিন হিসেবে কাজ করে। তো ওইটা কি হয়, মেটাবলিজম হয়ে রক্ত জমাট বাঁধতে দেয় না, বা রক্তকে হচ্ছে কোথাও ক্লট হতে দেয় না, এইভাবে কাজ করে। আচ্ছা, আর হচ্ছে এটা আমরা দেখলাম প্রোড্রাগ। আর হচ্ছে আমরা এখন দেখবো প্রোবায়োটিক। এটা আমাদের এখানে মনে হয় নাই, তারপর আমরা দেখে নিব প্রোবায়োটিক কাকে বলে। প্রোবায়োটিক হচ্ছে আমাদের শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে আফটার অ্যাডমিনিস্ট্রেশন বা যখন কোনো পেশেন্টকে দেওয়া হয় সেটা শরীরে কাজে আসে। যেমন হচ্ছে দেখা গেল অনেক সময় অনেক মানুষের নর্মাল ফ্লোরা গুলো অ্যাব্রাপ্ট হয়ে যায়। যেমন অনেক লং টার্ম ধরে কারোর অ্যান্টিবায়োটিক চলছে, তার হচ্ছে ইন্টেস্টাইনে যে নর্মাল ফ্লোরা গুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। তখন ওই নর্মাল ফ্লোরা গুলোকে রিপ্লেস করার জন্য প্রোবায়োটিক দেওয়া হয়, বা এই ব্যাকটেরিয়া গুলো আপনাকে অ্যাডমিনিস্টার করে দেওয়া হয়। যেমন হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, এটা হচ্ছে দুধ বা দই জাতীয় খাবারে থাকে, যেটা আমাদের কিন্তু হজমে সাহায্য করে। দেন হচ্ছে আমাদের এই যে ব্যাপারগুলো রয়েছে, তো এটা আমাদের হচ্ছে বলা হয় প্রোবায়োটিক। দেন রিসিপ্টর কি? রিসিপ্টর হচ্ছে প্রোটিন মলিকিউল দ্যাট রিসিভ অ্যান্ড রেসপন্ড নিউরোট্রান্সমিটার হরমোন। অর্থাৎ রিসিপ্টরটা একটা প্রোটিন মলিকিউল যেটা কি করে, রিসিভ করে এবং রেসপন্ড করে কিসে? যে কোনো নিউরো ট্রান্সমিটার বা হরমোনের উপর। দেন থেরাপিউটিক ড্রাগ মনিটরিং। অর্থাৎ থেরাপিউটিক ড্রাগ মনিটরিং বলতে মেজারিং ড্রাগ লেভেল ইন দি ব্লাড টু মেইনটেইন কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন। অর্থাৎ আমরা যখন একটা ড্রাগের লেভেলটা ব্লাডে মেনটেন করবো যেন ওটার কনসেন্ট্রেশনটা ঠিক থাকে, সেটাকে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং বলা হয়। আর ড্রাগ ইন্টারাকশন মোস্ট ইম্পর্টেন্ট, যে এ সিচুয়েশন ইন হুইচ এ ড্রাগ অ্যাফেক্ট অ্যাক্টিভিটি অর অ্যানাদার ড্রাগ both are administered together। এই আমি আবারও বলি, এই ড্রাগ ইন্টারাকশন হচ্ছে একটা সিচুয়েশন যেখানে একটা ড্রাগ আর একটা ড্রাগের উপর কাজ করে। অর্থাৎ একসাথে আপনার দুইটা ড্রাগ দেওয়া হলো, একটা আর একটার উপর হচ্ছে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করতেছে বা হচ্ছে কাজ করতেছে, এটাকে বলা হয় ড্রাগ ইন্টারাকশন। তো এই ড্রাগ ইন্টারাকশন অর্থাৎ কোন কোন ড্রাগ কোন কোন ড্রাগের উপর ইন্টারাক্ট করে, আমি এখানে আমাদের মেসেজ অপশনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু নোট ডাউন করে নেবেন। যেহেতু কোশ্চেন হার্ড হচ্ছে, আমাদের এগুলো পড়ে রাখা ভালো। আচ্ছা, আমি আমার ডিসপ্লে যেটা নিয়ে আসতেছি, খুব ভালোভাবে এটা নোট ডাউন করবেন। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন?
জি ভাইয়া। আচ্ছা, দেখুন এখানে অরফেরিন আর সাথে অ্যাসপিরিন, অর্থাৎ এই দুইটা ড্রাগ যদি একসাথে দেন এটা আমাদের ইন্টারাক্ট হিসাবে কি করে, ব্লিডিং রিস্কটা বাড়ায়। দেন অরফেরিন বা যেটা হেপারিনের অল্টারনেট হিসাবে কাজ করে, এটার সাথে যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন, বিশেষ করে মেট্রোনিডাজল, তাহলেও কিন্তু আমাদের বডিতে কি করে, ব্লিডিং রিস্কটা বাড়িয়ে দেয়। কারণ অরফেরিনটা হচ্ছে আমাদের প্লাটিলেট কাউন্টটা কমিয়ে দেয়, যে হচ্ছে ব্লাডটাকে হালকা করে ফেলে, তখন আমাদের ব্লাডের ভিতরে ক্লটিং ফ্যাক্টর গুলো কমে যায়। আর যেটা এসি ইনহিবিটর আছে, যেমন হার্ট বিপি মেডিসিন হিসাবে কাজ করে ইনারাপ্রিল, এটার সাথে যদি পটাশিয়াম সাপ্লিমেন্ট, যেমন যে খাবারগুলোতে পটাশিয়াম আছে, কলা, তারপরে হচ্ছে আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো আছে বা যেগুলোতে পটাশিয়াম বেশি থাকে, এই খাবারগুলো খেলে আমাদের হাইপার ক্যালিমিয়া হয় বা বডিতে পটাশিয়াম লেভেলটা বেড়ে যায়। দেন ডাইজক্সিন আর ডাইউরেটিক কখনো একসাথে দিতে পারবেন না। কারণ দিলে ওই পেশেন্টের হচ্ছে ডাইজক্সিন টক্সিসিটি হবে বা লো পটাশিয়াম হয়ে যাবে বডিতে। দেখা দেন যাচ্ছে না। দেখতে পাচ্ছেন স্ক্রিন না আপনারা? ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। চলে ভাইয়া গেছে, একটু পর পর স্ক্রিনটা চলে যায়। স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখন না। কি দেখা যাচ্ছে? না ভাইয়া। দেখা যাচ্ছে তো, আমরা দেখতে পাচ্ছি। যাদের দেখা যাচ্ছে না এটা আপনাদের ফোনের সমস্যা, আপনারা একটু কেটে দিয়ে আবার জয়েন করবেন এমন হলে। দেখা যাচ্ছে না? ভাইয়া এখন দেখা হ্যাঁ, এখন যাচ্ছে। ঠিক আছে। দেখা যায় গেছিল না। আচ্ছা, তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের ডাইজক্সি, দেন এস্ট্রিন আর হচ্ছে গ্রাপ ফ্রুট জুস বা যেগুলো হচ্ছে আমাদের আহ, টক জাতীয় যে জুস গুলো আছে, এগুলো একসাথে খেলে পেশেন্টের মাসকুলার ড্যামেজের চান্স বাড়ে। মেটফরমিন আর আইভি কন্ট্রাস্ট ডাই, এটা একসাথে দিলে কিডনি ড্যামেজের রিস্ক বাড়ে। আমার ভাইয়া দরকার হচ্ছে জি বলেন। স্ক্রিনটা চলে গেছে। আছে ভাই, আমরা দেখতে পাচ্ছি। ভাই আমরা দেখতে আমি পাচ্ছি। কতবার করে বলবো, দেয়ার ইজ নো টেকনিক্যাল ইস্যু হেয়ার। আপনাদের যখন যার প্রবলেম হবে কেটে দিয়ে আবার জয়েন করবেন। এটা আপনার স্ক্রিনটা চলে যাচ্ছে আপনার ফোনের জন্য বা আপনি অন্য জায়গায় চলে যাওয়ার জন্য। আচ্ছা, দেন হচ্ছে মেটফরমিন আর আইভি কন্ট্রাস্ট আর ডাই দিলে হয় কি, কিডনি ড্যামেজের রিস্ক বাড়ে। আমার এখান থেকে দরকার হচ্ছে অরফেরিন, অরফেরিন অ্যান্টিবায়োটিক আর এসি একদম প্রথমে 4টা, আর লাস্টে হচ্ছে 7 নম্বর পয়েন্ট। এই 5টা আমরা মনে রাখলে এনাফ। দেন হচ্ছে আমাদের অ্যালকোহল আর সিএনএস ডিপ্রেজেন্ট যে ড্রাগ গুলো আছে, যেমন বেনজোডাইজিপাইন, মরফিন, দেন হচ্ছে ডায়াজিপাম, এগুলোর সাথে যদি কেউ অ্যালকোহল নেয় তাহলে তার সেডেশন বা ঘুম অনেক বাড়বে এবং রেসপিরেটরি ডিস্ট্রেশন হবে, অর্থাৎ শ্বাসকষ্ট হবে, এবং অনেক সময় কিন্তু হচ্ছে মারাও যায়। সো আমার এই জিনিসগুলো মনে রাখলে হবে। আমাদের লাইসেন্সে যদিও কোশ্চেন কঠিন দেয়, এর থেকে বেশি কঠিন দিবে না। আর একটা জিনিস আমি আপনাদের মনে করাই দিব, যেসব পেশেন্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ নেয় বা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ নেয়, যেমন সার্টালিন আছে, তারপর হচ্ছে এই যে এসএসআরআই বা এসএনআরআই আছে, এই পেশেন্টের কখনো তারা এগুলোর সাথে অ্যালকোহল নিতে পারবে না। নিলে তার হচ্ছে সেডেশন বা রেসপিরেটরি ডিপ্রেশন হবে। শুধু অ্যালকোহল না, এই সার্টালিন বা এই টাইপের যে ড্রাগ গুলো রয়েছে, এটা আপনার বডিতে যে কাজ করতে মিনিমাম সময় লাগে 2 থেকে 4 সপ্তাহ। সো অ্যান্টিডিপ্রেসেন্ট যে ড্রাগ গুলো আছে যখন কেউ নিবে, সে কিন্তু কখনো বুঝতে পারবে না তার বডিতে এটা কাজ করতেছে। মিনিমাম 2 সপ্তাহ পর সে এই ড্রাগের ইফেক্ট বা হচ্ছে এই ড্রাগের কার্যকারিতাটা বুঝতে পারবে। আর অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ গুলো আবার ছেড়ে দেওয়ার পরও 2 সপ্তাহ কাজ করে। আর হঠাৎ করে যদি কেউ অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ গুলো নেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু তার বডিতে হচ্ছে আমাদের মারাত্মক লেভেলের ইম্প্যাক্ট পড়ে, যেমন সুইসাইডাল রিস্ক বাড়তে থাকে। দেন হচ্ছে সেরোটোনিন সিনড্রোম, মানে সিভিয়ার পাগলামো যেটা বা ইরিটেবিলিটি, এগুলো দেখা যায়। আবার এই অ্যান্টিডিপ্রেসেন্ট যে ড্রাগ গুলো রয়েছে, সার্টালিন,
দেন হচ্ছে আমাদের অ্যামিটিপ্টিলিন, নরটিপ্টিলিন, এইগুলোর সাথে কেউ চিজ, আচার বা পিঙ্কেল বা হচ্ছে এই টাইপের যে খাবারগুলো আছে এগুলো খেলেও কিন্তু হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিসের ঝুঁকি বাড়ে। হাইপারটেনসিভ ক্রাইসিসের ঝুঁকি বলতে পেশেন্টের হচ্ছে বিপিটা অনেক বেশি বেড়ে যায় এবং সামটাইম স্ট্রোক করার পসিবিলিটিও থাকে। তো আমরা এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? পারলে আমরা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব। জি ভাইয়া। ভাই অ্যালকোহল খাওয়ার পরে মিষ্টি খাইলে ভাই কি হয়? অ্যালকোহল খাওয়ার পর মিষ্টি খাইলে কি হয় এটা তো সাতক্ষীরার মানুষ, তো তোমারই ভালো জানার কথা। একটু আচ্ছা, বলেন না হ্যাঁ। এই শুভ, শুভ আমার কথা শুনতে পাচ্ছিস? অ্যালকোহল খাওয়ার পর যখন কেউ মিষ্টি খায় তখন তার অ্যাবজর্পশনটা বাড়ায় দেয় অ্যালকোহল। অর্থাৎ সুগারটা কি করে, অ্যালকোহল অ্যাবজর্পশনটা ফাস্ট করে দেয়, যেটার জন্য ব্লাডে হচ্ছে আমাদের অ্যালকোহলটা অনেক বেশি পরিমাণ প্রবেশ করে। আর অ্যালকোহল যখন বেশি ব্লাডে প্রবেশ করবে তখন মাতলামোটা আরো বেশি বাড়ে। বুঝতে পেরেছেন? ভাই এই সময় কন্ডিশন কি ভাই, ধরো আপনার অ্যালকোহল খাওয়ার পরে কেউ মিষ্টি খাইছে, এখন মানে তারা ইমপ্রুভমেন্ট করার জন্য মানে ধরো ডক্টর পাশে নাই, তাহলে আমাদের করণীয় কি একজন নার্স হিসেবে? আচ্ছা, এক মিনিট। শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া যাচ্ছে। অ্যালকোহল খাওয়ার পর কেউ যদি মিষ্টি খায় সেক্ষেত্রে হচ্ছে তার এই যে আমরা বললাম পাগলামোটা বাড়ে। আর এটা হচ্ছে ম্যানেজমেন্ট, যেটা আমরা সবাই জানি হচ্ছে লেবু বা আমাদের যে টক জাতীয় যে জিনিসগুলো আছে, এটা অ্যালকোহলের ইফেক্টটা কমায় দেয়। তো এই অ্যালকোহলের সাথে যদি কেউ সুইট বেশি নেয় তার যে প্রথম প্রবলেম হয় ডিজিনেসটা বাড়ে, কাশিং বাড়ে, নউশিয়া বা ভমিটিং হতে পারে। এবং হচ্ছে পেশেন্টের সব থেকে বড় যে প্রবলেমটা হয় অ্যালকোহলের সাথে সুইট নিলে, হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। অর্থাৎ হচ্ছে গ্লুকোজ কমে যেতে পারে এবং অনেক সময় পেশেন্টের সিজারও দেখা যায়। এটা ম্যানেজমেন্ট হিসাবে প্রথমত হচ্ছে অ্যালকোহল বন্ধই করে দিতে হবে এবং কন্টিনিউয়াসলি ব্লাড গ্লুকোজ চেক করতে হবে। যদি ব্লাড গ্লুকোজ কমে যায় তাহলে গ্লুকোজ সাপ্লিমেন্ট দিতে হবে। আর হচ্ছে পেশেন্ট যদি আনকনসিয়াস থাকে তাহলে তাকে ডেক্সট্রোজ বা গ্লুকাগন ইনজেকশন দিতে হয়। কারণ আনকনসিয়াস পেশেন্টকে কিন্তু তার গ্লুকোজ কম থাকলে আমরা তাকে হচ্ছে ওরাল গ্লুকোজ দিতে পারবো না। আর এট দি টাইম হচ্ছে যদি শ্বাসকষ্ট হয় বা আদার্স যে প্রবলেম হয় সেগুলো ম্যানেজ করতে হয়। যে যদি পেশেন্টের ব্রেথিং ডিফিকাল্টি থাকে তাহলে তাকে হচ্ছে আপনার সাপ্লিমেন্ট দিতে হবে। ভাইয়া স্কিন দেখা যাচ্ছে না, বারবার বের হয়ে যাচ্ছে আবার আসতেছে, তারপরেও দেখা যাচ্ছে না। ভাই এটা সবার প্রবলেম। কি ভাইয়া, এই এটা নিশা সবারই। স্কিনে কি এমন হচ্ছে? আচ্ছা স্ক্রিন তো অনই করে নাই, বুঝতে পারেন না দেখে। আহ জি ভাইয়া, এটা প্রত্যেকেরই প্রবলেম। এটা হচ্ছে সার্ভার স্লো অথবা নেটওয়ার্ক ইস্যুর জন্য এটা হতে পারে আর কি। এমনিতে হচ্ছে সবারই তো ক্লিয়ার থাকার কথা। এটা হ্যাঁ। প্রবলেমটা হচ্ছে যাদের ওখানে নেটওয়ার্কের সমস্যা আছে তাদেরই, কারণ আমাদের এখানে বেসিক্যালি এটা নেটওয়ার্ক উইক থাকলে স্ক্রিনটা অনেক সময় লাইভ স্ক্রিন দেখা যায় না। নেটওয়ার্কের সমস্যা নাই। ও আমার তো আমি ডাইরেক্ট ওয়াইফাই দিয়ে চালাচ্ছি, এখানে নেটওয়ার্ক কিভাবে সমস্যা হবে? ভাইয়া এতক্ষণ আপনি ওয়াইফাই ডিসপ্লেটা অন করছিলেন না, ওই জন্য মানে কথা বলছিলেন সেই জন্য ডিসপ্লেটা অফ ছিল। অন করাই ছিল, অনেকের প্রবলেম হচ্ছে হয়তোবা। আচ্ছা, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? আমি একটা এমসিকিউ কোশ্চেন দিয়েছি, ফার্মাকোনাইটিক্স বলতে কি বোঝায়, অ্যান্সার করবেন। হ্যাঁ দেখা যাচ্ছে। জি।
ফার্মাকোনাইটিক্স হচ্ছে একটা ড্রাগ আমাদের বডিতে কিভাবে মুভ করে। আচ্ছা, তারপরে আমরা এখন দেখবো হচ্ছে পরবর্তী কোশ্চেন। এই অভি ম্যাডাম মিউট করুন। আপনারা কাইন্ডলি যখন কথা বলবেন না সবাই মিউট করে রাখলে কি প্রবলেম হয় বলুন তো? মনে থাকে না। Action is called estrogen drugs affect receptor. আমাদের এটার অ্যান্সার হবে হচ্ছে ফার্মাকোডাইনামিক্স, যে কিভাবে একটা ড্রাগ এফেক্ট করে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দি প্রপোর্শন অফ এ ড্রাগ দ্যাট ইন্টার ব্লাড স্ট্রিম। কি হবে? আমাদের সঠিক উত্তর হবে বি বা বায়ো অ্যাভেলেবিলিটি। আমাদের পরবর্তী কোশ্চেন। Which combination may cause severe drowsiness or respiratory depression? সঠিক উত্তর হবে অ্যালকোহল প্লাস সিএনএ ডিপ্রেশন। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাব। দেখুন, আমরা কিন্তু আজকে খুব সময় নিয়ে আমাদের ফার্স্ট পার্টটা খুব ভালোভাবে পড়িয়েছি। দয়া করে এগুলো হচ্ছে বাসায় নিজেরা পড়ে নিয়েন, কারণ কোশ্চেন হার্ড দিলে কিন্তু আপনাকে কাজ হবে না। এখন আমরা যেগুলো যাব, আমাদের তো আসলে ক্লাসে সত্যি কথা বলতে সবকিছু শেষ করা পসিবল না। আমরা আপনাদের হচ্ছে মেইন পয়েন্টগুলো বলে দিব, কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেগুলো আমরা একটু নিজেরা পড়ে দিব। এই যে অ্যান্টিবায়োটিক, আপনার অ্যান্টিবায়োটিক থেকে অত বেশি কিছু পড়ার দরকার নাই। অ্যান্টিবায়োটিক থেকে যে কোশ্চেনটা প্রত্যেকবারই থাকে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন অ্যান্টিবায়োটিকের আর ওইটার এক্সাম্পল। যেমন পেনিসিলিন, পেনিসিলিনের এক্সাম্পল কোনগুলো, দেন সেফালোস্পিরিনের এক্সাম্পল কোনগুলো, ম্যাক্রোলয়েড অ্যান্টিবায়োটিক কোনগুলো, এটা ট্রু ফলসে অনেক বেশি আসে। আর হচ্ছে এটার আপনারা চাইলে একটু অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্ট নিজেরা পড়ে দেবেন। যেমন পেনিসিলিন হচ্ছে যেগুলো শেষে সব সিলিন আছে, পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, অ্যামিপিসিলিন, অক্সাসিলিন, এগুলো হচ্ছে পেনিসিলিনের এক্সাম্পল। এবং এটা কিভাবে কাজ করে, সেল ওয়াল সিনথেসিসের মাধ্যমে। এবং এটির অ্যাডভার্স ইফেক্ট কি, এটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন দেখা যায়, জিআই আপসেট বা ডায়রিয়া হয়। সেফালোস্পিরিন, সেফালোস্পিরিন কোনগুলো, সেফট্রিকজোন, সেফালেক্সিন, সেফ্লুক্সিন এবং সিপমাইন। এবং এটা আমাদের হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন কজ, এগুলো এত কিছু আমার না দেখে আমি দেখবো জাস্ট অ্যান্টিবায়োটিক, এটার হচ্ছে এক্সাম্পল। ম্যাক্রোলয়েড অ্যান্টিবায়োটিক কোনগুলো, এরিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন। টেট্রাসাইক্লিন কোনগুলো, ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন এবং মিনোসাইক্লিন। এবং এই টেট্রাসাইক্লিন যে অ্যান্টিবায়োটিক গুলো রয়েছে এটা কিন্তু প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, অর্থাৎ প্রেগনেন্সিতে এই অ্যান্টিবায়োটিক গুলো কোনো মায়ের ইউজ করা যায় না। এটা হচ্ছে মায়ের ফিটারের উপর বা বাচ্চার উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এগুলো জাস্ট আপনারা নিজেরা একটু দেখে নেবেন। তবে একটু ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে সেগুলো বলে দিচ্ছি। এই পেনিসিলিন থেকে শুরু করে এই হচ্ছে ক্লোরোকুইনন পর্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে দেখবেন। এই ক্লোরোকুইনন অ্যান্টিবায়োটিক কোনগুলো, সিপ্রোফ্লক্সিন, লিভোফ্লক্সিন, মক্সিফ্লাক্সিন, এগুলো। এখন আমরা একটু দেখবো হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট। ম্যানেজমেন্ট আর অ্যাডভার্স ইফেক্ট বলতে আমাদের অ্যান্টিবায়োটিক যখন চলে বেসিক্যালি কি কি অ্যাডভার্স ইফেক্ট পেশেন্টের দেখা দেয়, সেটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হয়।
অ্যালার্জিক রিয়াকশন হলে আমরা ম্যানেজমেন্ট কি করবো, ও ড্রাগটা ডিসকন্টিনিউ করবো। এদের সাথে সাথে হচ্ছে পেশেন্টকে অ্যান্টিহিস্টামিন বা কর্টিকোস্টেরয়েড যেগুলো রয়েছে তা দেওয়া হয়। এবং যদি খুব বেশি অ্যালার্জিক প্রবলেম হয় তাহলে এফিনেফ্রিন দেওয়া হয়ে থাকে। জিআই আসতে পারে পেশেন্টের, অর্থাৎ যদি হচ্ছে প্রপার গ্যাস্ট্রিক প্রবলেম হয়, এটা হলে হচ্ছে যে ফুডগুলোতে প্রবলেম হচ্ছে এটা কনসিডার করতে হবে এবং পেশেন্টের প্রোবায়োটিক দিতে হয়। প্রোবায়োটিক দিলে হচ্ছে তাহলে তার নর্মাল গাটের ফ্লোরাগুলো ঠিকঠাক থাকে, তখন আর এই প্রবলেমটা হয় না। দেন নেফ্রোটক্সিসিটি, অর্থাৎ এটা হলে পেশেন্টের রেনালে প্রবলেম হয়, বা তখন হচ্ছে পেশেন্টের রেনাল ফাংশন গুলো মনিটর করতে হয়, ডোজ অ্যাডজাস্ট করতে হয় এগুলো। অটোটক্সিসিটি, এই অটোটক্সিসিটি হলে পেশেন্টের হিয়ারিং বা কানে শোনাটা মনিটর করতে হয়, সাথে সাথে ড্রাগটা ডিসকন্টিনিউ করে দিতে হয়। এই যে ব্যাপারগুলো। দেন হচ্ছে ফটোসেন্সিটিভিটি, এটা হলে হচ্ছে পেশেন্টকে সান এক্সপোজার অ্যাভয়েড করতে হয়, সান স্ক্রিন ইউজ করতে হয়। অনেক সময় বিভিন্ন অ্যান্টিবায়োটিকে ইসিজিতে কিউটি প্রলঙ্গেশন হয় বা কিউটিতে চেঞ্জ নিয়ে আসে আমাদের কিউটি ওয়েবটাতে। তো এটা হলে হচ্ছে জাস্ট ওই অ্যান্টিবায়োটিকটা অ্যাভয়েড করতে হয় এবং প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো অ্যাভয়েড করতে হয়, ইসিজি মনিটর করতে হয়। দেন এই যে টেন্ডন রাপচার, এটা সব থেকে বেশি হয় ফ্লুরোকুইনোন যে অ্যান্টিবায়োটিক গুলো রয়েছে এটা যখন চলে। অর্থাৎ হচ্ছে আমাদের যেটা আমরা দেখছিলাম, এটা হলে পেশেন্টের ফার্স্ট সাইন হিসেবে টেন্ডনে পেইন হয়, সোয়েলিং এবং ইনফ্লামেশন হয়, এবং এটা হলে সাথে সাথে হচ্ছে আমাদের স্ট্রেনাস অ্যাক্টিভিটি গুলো অ্যাভয়েড করতে হয়। অর্থাৎ যে কাজগুলো করলে আপনার পায়ে হাতে চাপ লাগবে, টান লাগবে, এগুলো অ্যাভয়েড করে চলতে হয়। ভ্যানকোমাইসিন যে অ্যান্টিবায়োটিক, এটাতে হচ্ছে রেডম্যান সিনড্রোমটা বেশি হয়। এই রেডম্যান সিনড্রোম যখনই দেখা যাবে তখন পেশেন্ট ইনফিউশন রেটটা স্লো করে দিতে হয়, এবং এটা দেওয়ার আগে বা ভ্যানকোমাইসিন দেওয়ার আগে অ্যান্টিহিস্টামিনটা অ্যাডমিনিস্ট্রেট করতে হয়। তো এইগুলো মোটামুটি আপনার দেখলে চলবে। আমরা এখন একটু অ্যান্টিবায়োটিক থেকে হচ্ছে এমসিকিউ গুলো কোন টাইপের এমসিকিউ আসে দেখে নিব। কি কঠিন লাগতেছে ফার্মাকোলজি? জি না ভাইয়া। সারা বছর না পড়লে তো ম্যাডাম একটু কঠিন লাগবে। এই যে দেখেন ক্লাসে শুরুতে 50 জন ছিল, এখন 10 জন হারাই গেছে, 10-12 জনের বেশি। ডোজ মনে হয় ওভারডোজ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। এখন তো ওভারডোজ ছাড়া করার কিছু নাই। ভাই আপনি আপনার মতো পড়ান ভাইয়া, তো ইচ্ছা থাকলে এমনি আসবেনি। আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে কিন্তু হচ্ছে সি বা ফ্লোরোকুইনোল। দেন আমাদের পরবর্তী একটা কোশ্চেন দেখবো, আউট কোশ্চেন, যে কোন অ্যান্টিবায়োটিকটা প্রেগন্যান্সিতে সেফ বা সেফার হিসেবে ধরা হয়? টেট্রাসাইক্লিন, সিপ্রোফ্লক্সিন, পেনিসিলিন এবং স্ট্রেপ্টোমাইসিন। আবার চলে গেছে নাকি? জি আবার চলে গেছে স্ক্রিনটা। আচ্ছা, এমন হচ্ছে কেন আজকে? দাদা হয়তোবা আজকে আপনাদের, ক্লাসটা এরকম হচ্ছে। ভাইয়া আপনার ওখানেই সমস্যা। ম্যাডাম আমি আমার ফোন থেকেই কিন্তু ক্লাসটা আপনাদের, আমার সাউন্ডটা যাচ্ছে, আমার ল্যাপটপ থেকে আমি পড়তেছি, আমার ফোনে কিন্তু আমি ঠিকই দেখতে পাচ্ছি। ল্যাপটপে তো দেখা যাচ্ছে না।
স্যার আসলে আমার এমবি ওয়াইফাই দুইটাই অন আছে কিন্তু দেখা যাইতেছে না এখন। এটা হয়তো গুগল মিটের সার্ভারে প্রবলেম করতেছে। এটা হচ্ছে গুগলের সমস্যা। হ্যাঁ এখন ঠিক হয়েছে। আচ্ছা, এখন আমি আর একটা কোশ্চেন দিয়েছি, অ্যান্সার করবেন। আমাদের ম্যাক্রোলয়েড অ্যান্টিবায়োটিক কোনটা? এরিথ্রোমাইসিন। এরিথ্রোমাইসিন এগুলো হচ্ছে সব ম্যাক্রোলয়েড। আমাদের ট্রু ফলসে কোন ধরনের কোশ্চেন আসে সেগুলো আমরা একটু দেখবো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনগুলো ম্যাক্রোলয়েড অ্যান্টিবায়োটিক। এখান থেকে জাস্ট ট্রু অ্যান্সার গুলো একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, আমরা এখন একটু দ্রুত আগায় যাব। এই যে ফার্স্ট লাইন অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ কোনগুলো একটু মুখস্থ করবেন। সেকেন্ড লাইন কোনগুলো। অ্যাডভার্স ইফেক্ট গুলো পড়লেও চলবে, না পড়লেও চলে। যে যখন পরীক্ষা খুব কাছে এটা দেখার দরকার নেই। অ্যান্টিহেলমিনথিক ড্রাগ কোনগুলো? অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, আইভারমেকটিন, দেন হচ্ছে এইগুলো জাস্ট নামগুলো পড়লে হবে। দেন অ্যান্টিপ্রোটোজল ড্রাগ কোনগুলো? মেট্রোনিডাজল, ইমিডাজল, ক্লোরোকুইন, কুইনিন। এই যে নামগুলো জাস্ট মুখস্থ করবেন। এবং এগুলো কোথায় ইউজ করা হয়? যেমন মেট্রোনিডাজল ইউজ করা হয় অ্যামিবাইসিস হলে, দেন ভাইজানাইটিস হলে এটা। দেন টিডিনডাজল ইউজ করা হয় ট্রাকোমোনোসিস হলে, গার্ডাইটিস হলে। এগুলো জাস্ট এই নামগুলো আমার বেশি দরকার। কোনগুলো অ্যান্টিপ্রোটোজল ড্রাগ, কোনগুলো হচ্ছে ম্যালেরিয়াল ড্রাগ, এগুলো। অ্যান্টি ল্যাপ্রোসি ড্রাগ কোনগুলো? অ্যান্টি ল্যাপ্রোসি বলতে কুষ্ঠ হলে এই ড্রাগটি ইউজ করা হয়। সেটা কোনটা? ড্যাপসল। এটা হচ্ছে ল্যাপ্রোসি ট্রিটমেন্টে ইউজ করা হয়, বা হ্যানসেন ডিজিজ। রিফাম্পিন, দেন হচ্ছে ক্লোরোফার্সিমাইড। এই যে জাস্ট নামগুলো অ্যান্টি ল্যাপ্রোসি, যেহেতু পরীক্ষার সামনে আমার এত বেশি দরকার নাই, যেগুলো হচ্ছে আমার ইন ডিটেইলস পড়তে হবে সেটা আমি বলে দিব। অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা এই এনএসআইডি ড্রাগ যেগুলো রয়েছে এ টু জেড সব পড়তে হবে এখান থেকে। যেমন এনএসআইডি কোনগুলো, এটার এক্সাম্পল কি, এটার ইন্ডিকেশন কি, এটার অ্যাডভার্স ইফেক্ট কি, এটা কন্ট্রা ইন্ডিকেশন বা কাদের ইউজ করা যাবে না। যেমন হচ্ছে ম্যাক্সিমাম যে এনএসআইডি ড্রাগ, যে নাইট্রোজেন, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন বা ডাইক্লোফেনাক, পেশেন্টের যদি পেপটিক আলসার থাকে ওই পেশেন্টে আমরা ইউজ করতে পারি না, বা রিনাল ইম্পেয়ারমেন্ট থাকলে। দেন পক্স টু ইনহিবিটর কোনগুলো? সেলোপক্সি, পেট্রোপক্সি, রিপোপক্সি। এটা ইন্ডিকেশন বা কাদের ইউজ করা হয়? যাদের অস্টিও আর্থ্রাইটিস বা রিমোটিক আর্থ্রাইটিসের পেইন থাকে। এবং এটা ইউজ করলে কি কি অ্যাডভার্স ইফেক্ট হয়?
এগুলো হচ্ছে কক্স টু যে এনএসআইডিটা আছে এটা কার্ডিওভাস্কুলার ইভেন্টের উপর জিআই ইস্যু তৈরি করে এগুলো, এবং এটা কন্ট্রাইন্ডিকেশন কি বা কাদের ইউজ করতে পারবো না, যাদের জিআই ব্লিডিং থাকে বা জিআই ট্র্যাক্টে কোথাও ব্লিডিং হচ্ছে, রেনাল ইম্পেয়ারমেন্ট এগুলো। স্টেরয়েড মেডিসিন কোনগুলো? প্রিডিনসন, ডেক্সামেথাসন, কর্টিসন, হাইড্রোকর্টিসন এগুলো। এই স্টেরয়েড নামগুলো জাস্ট মনে রাখবেন। তো এগুলো এই স্টেরয়েড জাতীয় মেডিসিন গুলো ইউজ করা হয় অটো ইমিউন ডিজঅর্ডারের ক্ষেত্রে এবং যখন সিভিয়ার ইনফ্লামেশন হয়, এবং এটা সাইড ইফেক্ট হিসেবে পেশেন্টের ওয়েট গেইন, হাইপারটেনশন, ডায়াবেটিক, অস্টিওপোরোসিস এগুলো তৈরি করে। আর কোনো পেশেন্টের যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে বা কেউ যদি লাইভ ভ্যাকসিন নেয় তাহলে আমরা এটা দিতে পারি না। আর ডিজিজ মডিফাইং এন্টি রিমোটিক ড্রাগ, আমার মেইন এখানে নামটা এন্টি রিমোটিক। এই এন্টি রিমোটিক কোনটা? মেথক্সিট্রেট, দেন হাইড্রোজিক্লোরোকুইন, দেন সালফোনা। এই যে জাস্ট নামগুলো হচ্ছে আমার মুখস্থ করলে হবে, এবং বেশি আমার এন্টি রিমোটিক ড্রাগে আসে মেথক্সিট্রেটটা। এটা কেন ইউজ করা হয়? রিমোটিক আর্থ্রাইটিস বা লিউপাসের ক্ষেত্রে, এবং সাইড ইফেক্ট হিসাবে লিভার টক্সিসিটি, বোন ম্যারো সাপ্রেশন এগুলো দেখা যায়। আর এটা ইউজ করা হয় না কাদের? প্রেগনেন্সি, লিভার ডিজিজ বা রেনাল ইম্পেয়ারমেন্ট যাদের থাকে তাদের। দেন অ্যান্টিপাইরেটিক বা কোন ড্রাগগুলো জ্বরের উপর কাজ করে, সেটা হচ্ছে কি প্যারাসিটামল, অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, দেন হচ্ছে নাপ্রোকজেন এগুলো। এই প্যারাসিটামল হচ্ছে নন অপয়েড। তো এটা হচ্ছে ইন্ডিকেশন, এটার অ্যাডভার্স ইফেক্ট কি তৈরি করে এবং কন্ট্রা ইন্ডিকেশন বা কাদের দেওয়া যায় না। শুধু প্যারাসিটামলটা আমার মনে রাখলে হবে, যেহেতু এটা খুব কমন একটা ড্রাগ। লিভার ডিজিজ থাকলে তাদের আমরা প্যারাসিটামলটা ইউজ করতে পারি না। আর যাদের অ্যালকোহলিজম থাকে বা যারা হচ্ছে অ্যালকোহল নিয়ে থাকে, যেটা আমার অপয়েড যে ড্রাগ গুলো আছে এগুলো আমার খুব সুন্দর করে পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অপয়েড ড্রাগ কোনগুলো এটা কিন্তু আমরা অলরেডি আগের ক্লাসে মরফিন নিয়ে খুব ডিটেলস দেখেছিলাম, যে ইন্ডিকেশন বা অপয়েড আমরা কখন ইউজ করি, যখন পেশেন্টের সিভিয়ার পেইন হয়। এই অপয়েড ড্রাগ গুলো সরাসরি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে বা আমাদের হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ডের উপরে যে কাজ করে। এবং এই অপয়েড ইন্ডিকেশন কোনগুলো? পেশেন্টের যদি সিভিয়ার পেইন হয়, দেন হচ্ছে কফ, আর দেন হচ্ছে অপয়েড ওভারডোজ হলে আমরা কি করি? ন্যালকজেন দেই। অপয়েড ডিপেন্ডেন্স বা যারা হচ্ছে যেসব বিভিন্ন পেশেন্ট এই হিরোইন, প্যাথেডিন এগুলো ডিপেন্ড হয়ে গেছে তাদেরকে হচ্ছে বিউপ্রিপিন বা হচ্ছে ন্যালট্রিকজন দেওয়া হয়। দেন অ্যালকোহল যাদের ডিপেন্ডেন্স হয় তাদের হচ্ছে ন্যালট্রোকজেন দেওয়া হয়। যাদের হচ্ছে অ্যানেস্থেটিক অ্যাডজাস্ট হিসাবে ফেনান্টাইল দেওয়া হয়। অর্থাৎ বিভিন্ন যে অ্যানেস্থেটিক যে ড্রাগ গুলো আছে বা অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে ফিনান্টাইলটা দেওয়া হয় যেন অ্যানেস্থেসিয়াটা অ্যাক্টিভ হয়। তো এই অপয়েড গুলো কিভাবে কাজ করে? এটা হচ্ছে ইমিউন অপয়েড রিসেপ্টরটাকে অ্যাগনিস্ট করে বা অ্যাক্টিভ করে দেয়। আমার এগুলো দরকার নাই। এটার অ্যাডভার্স ইফেক্ট বা সমস্যা কি কি তৈরি হয়? পেশেন্টের রেসপিরেটরি ডিপ্রেশন তৈরি করে। জাস্ট এই মরফিন অক্সিকোডন দরকার নাই, আমার কি তৈরি হয়? অপয়েড দিলে রেসপিরেটরি ডিপ্রেশন বা শ্বাসকষ্ট, কনস্টিপেশন তৈরি হয়, নসিয়া বা ডিজিনেস দেখা যায় এটা, এবং আমাদের সেডেশন বা ঘুম হয়, এবং উইথড্র সিমটম হিসাবে হঠাৎ করে এই অপয়েডটা অফ করে দিলে বেশ কিছু সিমটম দেখা যায়। তারপর যেটা দরকার কন্ট্রা ইন্ডিকেশন, কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমরা এই অপয়েড ড্রাগ গুলো ইউজ করতে পারবো না। যাদের রেসপিরেটরি ডিপ্রেশন থাকবে, যাদের অ্যাজমা থাকবে, যাদের জিআই অবস্ট্রাকশন বা কোনো কারণে তার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট অবস্ট্রাক্ট হয়ে গিয়েছে, লিভার ডিজিজ থাকবে, যাদের কার্ডিয়াক অ্যারিথমিয়া থাকবে। দেন তারপরে আমরা দেখবো পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর যে ড্রাগ গুলো আছে, যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, এই রেবিপ্রাজল, ডেক্সাজোপ্রাজল এগুলো। এটার ইন্ডিকেশন কি? জিইআরডি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, যেটাকে আমরা গ্যাস্ট্রিকের প্রবলেম বলি, পেপটিক আলসার, এইচ পাইলোরি ইনফেকশন, দেন হচ্ছে জোলিঙ্গার ইলিসন সিনড্রোম, এই ক্ষেত্রগুলোতে ইউজ করা হয়। এইটা কিভাবে কাজ করে? এটা আমাদের প্রোটন পাম্পটাকে ইনহিবিট করে দেয়, যেটার জন্য আমাদের গ্যাস্ট্রিকের প্যারাইটাল সেল থেকে স্টমাক অ্যাসিড প্রোডাকশন কমে যায়। এটার অ্যাডভার্স ইফেক্ট কি? পেশেন্টের নওশিয়া, ডায়রিয়া, কনস্টিপেশন, দেন হচ্ছে অনেকদিন ইউজ করলে তাদের কোলেস্টেরাম ডিফেকাইল ইনফেকশন হতে পারে এবং বোন ফ্র্যাকচার হতে পারে, এবং লং টার্ম ইউজ করলে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি দেখা যায়। যেমন হচ্ছে আমাদের এই যে ওমিপ্রাজলের কিন্তু একটা কমন সাইড ইফেক্ট, পেশেন্টের অস্টিওপোরোসিস হয় লং টার্ম যদি কেউ ইউজ করে। এই যে ব্যাপারগুলো,
তো আমাদের এই অ্যান্টাসিড আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম, ল্যাক্সেটিভও দেখিয়েছিলাম, একটু জাস্ট নিজেরা দেখে নেবেন। তো আমাদের আজকের ক্লাসে এই পর্যন্ত থাকবে না, আমরা আরো পড়াবো। আরো পড়ান ভাইয়া স্যার। শেষ করতে ভালো পারবেন লাগছে। আপনারা? হ্যাঁ আজকে ভাইয়া লেকচারটা পারবেন। শেষ করে দেন, আর একটু পড়াই শেষ করে দেন ভাইয়া। হ্যাঁ, আমরা তাহলে কি পয়েন্ট গুলো দেখিয়ে আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করতেছি না? আমরা এমসিকিউ অলরেডি পিডিএফ দিয়ে দিয়েছি, বাসায় একটু নিজেরা কষ্ট করে পড়ে নেবেন। আর কালকে আমি বলবো ফার্মাকোলজির উপর এক্সাম নেওয়ার জন্য। নিশাদ, জি হ্যাঁ নাসির ভাইকে কাল সকালে একটু মনে করে দিন যে ফার্মাকোলজি এক্সাম নেওয়ার জন্য। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর অলরেডি আমরা ফার্মাকোলজির উপর কিন্তু 200 মার্কের এমসিকিউ আমরা আগে একবার দিয়েছি গ্রুপে, ওইটা একটু দেখে নিবেন সবাই। ভাইয়া ভাইয়া গ্রুপে অ্যানাউন্স করে দিয়েছে কালকে মাইক্রোবায়োলজি এক্সাম নিবে। ও আচ্ছা, তাহলে মাইক্রোবায়োলজিটা পড়বেন, আমি বলে দিব ফার্মাকোলজি পড়ে নেওয়ার জন্য। আর আমি ফার্মাকোলজির উপর 200-300 মতো এমসিকিউ আমি দিয়ে দিব, এটা হচ্ছে পড়ে নিবেন। আচ্ছা, ল্যাক্সেটিভ ড্রাগ কোনগুলো? যে ড্রাগ গুলো হচ্ছে আমাদের কনস্টিপেশন ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়, অর্থাৎ হচ্ছে আমার স্টুলটাকে সফট করে। যেমন হচ্ছে বিসোকাইডল, দেন সেনা, ল্যাকটুলোজ। সব থেকে বেশি ল্যাক্সেটিভ হিসেবে ইউজ করা হয় ল্যাকটুলোজ আর হচ্ছে ম্যাগনেসিয়াম সাইট্রেট বা মিল্ক অফ ম্যাগনেসিয়া। তো এটা ইন্ডিকেশন কি? কনস্টিপেশন, দেন বাওয়েল প্রিপারেশন বিফোর মেডিকেল প্রসিডিউর, যে কোনো মেডিকেল প্রসিডিউরের আগে বাওয়েলটাকে খালি করে ফেলার জন্য ইউজ করা হয়। এটা অ্যাডভার্স ইফেক্ট কি? পেশেন্টের অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং বা পেটে ব্যথা দেখা যায়, ডায়রিয়া হতে পারে। কারণ ল্যাক্সেটিভ দিলে তো ডায়রিয়া হবেই, কারণ এটি স্টুল প্রোডাকশন বাড়ায় দিবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, কারণ ডায়রিয়ার সাথে বা স্টুলের সাথে ইলেকট্রোলাইট গুলো বের হয়ে যায়। আর বারবার টয়লেট হওয়ার জন্য এটা ইউজ করলে পেশেন্টের ডিহাইড্রেশন দেখা যায়। কন্ট্রাইন্ডিকেশন কি? যাদের ইন্টেস্টাইনালে কোনো অবস্ট্রাকশন থাকে তাদের ইউজ করা যায় না। দেন ডিহাইড্রেশন থাকলে, যাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে বা তাদের হচ্ছে অ্যাবডোমিনে কোনো একটা পেইন হচ্ছে, তাদের ইউজ করা যায় না। আমরা এগুলো ডিটেইলস ব্যাখ্যা না করে জাস্ট কি পয়েন্ট গুলো দেখতে রাখতেছি। দেন আমরা এখন দেখবো ডায়ুরেটিক যে ড্রাগ গুলো, খুব সুন্দর করে আমি এটা আগেও পড়িয়েছিলাম, আপনারা নিজেরাও দেখবেন যে ফুরুসেমাইড ডায়ুরেটিক কোনগুলো ইউজ করা হয় কখন? এডিমা, হার্ট ফেলিউর, দেন হচ্ছে হাইপারটেনশন হলে। এবং এই ফুরুসেমাইড কিভাবে কাজ করে? আমাদের সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনটাকে ইনহিবিট করে দেয় বা বাধাগ্রস্ত করে। কোথায়? আমাদের কিডনির হেনলির লুপে। এবং এটার অ্যাডভার্স ইফেক্ট কি? পেশেন্টের হচ্ছে হাইপোক্যালিমিয়া, ডিহাইড্রেশন, অটোটক্সিসিটি দেখা যায়। এবং কন্ট্রাইন্ডিকেশন হিসাবে বা কখন ইউজ করা যায় না? যখন পেশেন্টের অ্যানোমিয়া থাকে বা টোটাল ইউরিন আউটপুট বন্ধ হয়ে যায়, পেশেন্টের হাইপোক্যালিমিয়া বা পটাশিয়াম কম থাকে। দেন আমাদের মনিটরিং বা ডায়াবেটিকটা যখন চলবে, আমরা কি কি মনিটর করবো? ইলেকট্রোলাইট, রেনাল ফাংশন। এটা দেন হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইড, এটা হচ্ছে হাইপারটেনশন বা মাইল্ড এডিমার ক্ষেত্রে, এগুলো জাস্ট নিজেরা একটু পড়ে নেবেন। আমরা এখন আসি, এই হচ্ছে ম্যানিনটলটা। এই ম্যানিনটলটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ম্যানিনটলটা হচ্ছে সেরিব্রাল ইডিমা বা পেশেন্টের যদি মাথায় পানি জমে বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে, বা হচ্ছে যাদের ইন্ট্রাঅকুলার প্রেশার বা চোখে পানি জমে বা ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়ে, তাদেরকে ইউজ করা হয়। এই ম্যানিনটলটাকে বলা হয় অসমোটিক ডায়োরেটিক ড্রাগ। এবং এই ম্যানিনটল যখন কাউকে দেওয়া হয়, তার হচ্ছে ওয়াটার এক্সক্রিয়েশন বাড়ে ইউরিনের মাধ্যমে। এবং পেশেন্টের হচ্ছে কখন এটা দেওয়া যায় না? যাদের হচ্ছে অ্যানোরিয়া এবং সিভিয়ার ডিহাইড্রেশন থাকে। আর এটা দিলে তার কি কি প্রবলেম দেখা যায়? পেশেন্ট ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এগুলো হয়। আর এই ম্যানিনটলটা যখন চলবে, আপনার কি মনিটর করতে হবে? ইলেকট্রোলাইট, রেনাল ফাংশন, ফ্লুইড ব্যালেন্স। এটা তো আমাদের এখানে আমাদের একটা শর্ট সাজেশন ছিল, ওইটাতে দেখবেন আমাদের এটা খুব ভালো করে দেওয়া আছে। এই ডায়োরেটিকের হচ্ছে ক্লাসিফিকেশন গুলো, আমার এটা খুব একটা ভালো লাগতেছে না। এটা হচ্ছে আপনি একটু নিজেরা দেখে নেবেন। এই ডায়োরেটিকের ক্লাসিফিকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখানে ক্লাসিফিকেশনটা ভালোভাবে নাই, আমি আরেকটা শীট দিয়েছি, ওখানে আছে, ওখান থেকে একটু দেখে নেবেন। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কোনগুলো? ডেসমোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন।
এই অ্যান্টিডায়াবেটিক ড্রাগ মানে কি? যেটা ইউরিনেশন কমানোর জন্য ইউজ করা হয়। তাহলে আমি অ্যান্টিডায়াবেটিক ড্রাগ কাদের ইউজ করবো? ডায়াবেটিক ইনসিপিটাস, যারা বেড ওয়েটিং বা বিছানা ভাসায় ফেলে, হিমোফিলিয়া পেশেন্ট তাদের, বা হচ্ছে যাদের সেপটিক শকে আছে, ব্লিডিং কন্ট্রোল করা দরকার এদেরকে। এটার অ্যাডভান্স ইফেক্ট কি? হেডেক, নাউসিয়া, অ্যাবডোমিনাল পেইন, হাইপোনাট্রিমিয়া এগুলো দেখা যায়। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট এবং হাইপোনাট্রিমিয়া, বা যাদের সোডিয়াম অনেক বেশি কম থাকে তাদের ইউজ করা যায় না। এবং মনিটর কি করা লাগে? ইলেকট্রোলাইট, ফ্লুইড ব্যালেন্স, ওয়াটার ইনটক্সিকেশন হচ্ছে কিনা ওগুলো। দেন আমাদের কার্ডিওভাস্কুলার রিলেটেড যে ড্রাগ গুলো আছে এগুলো আমাদের এই পর্যন্ত থাক। আমার মনে হয় না যে আপনারা এর বেশি আর নিতে পারবেন একদিনে। আমরা এখন এই পর্যন্ত বেশ কিছু ঠিক এমসিকিউ আছে প্র্যাকটিস ভাইয়া। করবো। আমরা এখন এই জায়গাগুলো থেকে যে এমসিকিউ গুলো সব থেকে বেশি আসে এগুলো প্র্যাকটিস করবো। দেখুন আমরা 5টা এমসিকিউ দিয়েছি, 5টা একসাথে অ্যান্সার করবেন।
এই যে যারা ক্লাস করতেছেন না, চলে যাচ্ছেন, এই করতেছেন, তাই করতেছেন, ঘুরতেছেন, বিশ্বাস করেন আর কয়টা দিন পরে কিন্তু কান্নাকাটি করেও কুল পাবেন না। কথাটা আজকে শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। পড়াশোনা যারা করতেছেন না, তারা মনে করেন আর এখান থেকে জাস্ট 10-15 দিন পরে বুঝবেন যে যদি কিনা কোশ্চেন হার্ড হয়, কান্নাকাটি করেও কুল পাবেন না। প্রোটন পাম্পটা আমরা কেন ইউজ করি, সরি কিভাবে কাজ করে? আমাদের প্রথম যে উত্তরটা ছিল যে প্রোটন পাম্প ইনহিবিটর যে ড্রাগ, এটা কিভাবে কাজ করে। আমরা এটা আগের একদিন ক্লাসে খুব সুন্দর করে ইন ডিটেইলস ব্যাখ্যা করেছিলাম। প্রোটন পাম্পটা হচ্ছে আমাদের ইনহিবিট করে দেয় আমাদের H+A এবং এটিপি পাম্প ইন স্টমাক। আমাদের মুখে স্টমাক থেকে হচ্ছে অ্যাসিড প্রোডাকশনটা কম করে। এমডিওভি আনমিউট করুন প্লিজ। দেন আমাদের হচ্ছে কমন পিপিআই কোনটা বাংলাদেশে সব থেকে অমিপ্রাচল। এনএসআইডিটা বেসিক্যালি কেন ইউজ করা হয়? রিডিউস ইনফ্লামেশন, পেইন অ্যান্ড ফিভার। দেন হচ্ছে ফলোইং কোনটা এনএসআইডি, আইবুপ্রোফেন। ল্যাক্সেটিভটা কেন ইউজ করা হয়? কনস্টিপেশন থেকে রিলিফ পাওয়ার জন্য। এখন আমরা আরো কিছু এমসিকিউ এবং প্র্যাকটিস করব। আমরা একটা এমসিকিউ দিয়েছি, কমন সাইড ইফেক্ট অফ লুপ ডায়ারেটিক। আমাদের যে হচ্ছে লুপ ডায়ারেটিক ড্রাগ আছে, এটার সাইড ইফেক্ট কি? লুপ ডায়ারেটিকের সাইড ইফেক্ট কি? একজন দিছে বি, সবাই দিছে বি, হাইপার গ্লাইসেমিয়া। আরে যে ড্রাগ আপনার ইউরিন প্রোডাকশন বাড়ায়, সেটা কেমনে হাইপার গ্লাইসেমিয়া তৈরি করে? এটা তো আমরা ক্লাসে অনেকবার বলেছি। ডায়ারেটিক যেটা, এটার প্রবলেম হচ্ছে আমাদের পটাশিয়াম লেভেলটা কমায় দেয়, হাইপোক্যালিমিয়া হয়। এটা আমরা কিন্তু ফ্রি ক্লাসে অনেকবার প্র্যাকটিস করিয়েছি। নিজেদের মনোযোগ আর প্রিপারেশন করে এখন দেখবো, শুধু বলেন যে ক্লাস হচ্ছে না, এই হচ্ছে না, নিজেরা পড়েন ঠিকঠাক। আমাদের হচ্ছে কোন ল্যাক্সেটিভটা ক্রনিক কনস্টিপেশন ইউজ করা হয়? কোনটা হচ্ছে ক্রনিক কনস্টিপেশনে ইউজ করা হয়? সব উলট পালট অ্যান্সার করতেছে। আচ্ছা, আমরা সকালে একদিন ফার্মাকোলজি ক্লাস নিয়েছিলাম, কারা কারা করেছিলেন ক্লাসটা? আমরা রেকর্ডটা অফ করে দেই।